ঘটনাটি আমার আম্মুর নিজের মুখে শোনা। আমার জন্মের আগেই আমার দাদু জিনের প্রতি আসক্ত ছিলেন। তার 3টা জিন ছিল। আমার জন্মের আগে জিনগুলো আমার আম্মুর কাছে এসে হঠাৎ করে একদিন আমার জন্ম হওয়ার কথা বলল, অর্থাৎ আমার আম্মুর যেটা ছেলে হবে এই ব্যাপারটা বলল। এই খবর শুনে সবাই তো খুশিতে আত্মহারা। সেদিন আমার ফুপু দেশি মুরগি রান্না করে রুমে কোনো একটা জায়গায় রেখে দেন এবং সবাই উঠোনে বসে গল্প করতে শুরু করেন। ঠিক তখনই ঘরের ভেতরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। তখন আমার ফুপু রুমে যেয়ে দেখে যে সব মুরগির মাংসের তরকারি কে যেন খেয়ে র্যাক থেকে কড়াইটি ফেলে রেখে গেছে। ফুপু মনে করেন দাদুর দুষ্টু জিনগুলোই মনে হয় কিছু করেছে। আসল ঘটনা শুরু 2002-এর ডিসেম্বর মাসের 6 তারিখ। সেদিন আমার জন্ম হয়, কিন্তু আমি কোনো রকম কাঁদি না, লড়িও না। এটা দেখে সবাই মনে করে আমি মনে হয় আর নেই। এভাবে 1 ঘন্টা সবাই কাঁদে। হঠাৎ করে আমি কেঁদে উঠি। তারপরে সবাই চিন্তামুক্ত হয়। আমি এখন স্বাভাবিকভাবে বড় হচ্ছি। আমার আব্বু আম্মু আমাকে গ্রামে দাদা দাদির কাছে রেখে ঢাকায় চলে যায়। আমি স্কুলে 4র্থ শ্রেণীতে যখন পড়ি, একদিন সকাল 11টায় স্কুল ব্যাগ নিয়ে আমি স্কুলের দিকে রওনা হই। বলে রাখা ভালো, আমাদের গ্রামের নাম বিনোদ বাড়ি মানকন। এই গ্রামে পুরনো একটি ডিপ টিউবওয়েল আছে, যেটা দিয়ে খেতে পানি দেয়া হয়। সেই কল জুড়ে অনেক ঘটনা আছে, সেটা কোনো অন্য একদিন শোনাবো। আমি যখন স্কুলে যাই, রাস্তার ডান পাশেই সেই কলটা। দেখি সেখানে আমার হাঁটুর পরিমাণ 2টা মানুষ, বয়স্ক, একটা মহিলা, অন্যটি ছিল পুরুষ। পুরুষটির মাথায় একটা বস্তা ছিল, জ্যৈষ্ঠ মাস ছিল, আমার হাতে একটা পাকা আম ছিল। হঠাৎ বুড়ো খাটো মহিলাটি আমার কাছে এসে বলে, বাবা, আমটা দিবা, আমরা খাবো। আমি কিছু না ভেবে দিয়ে দেই আর স্কুলে যাওয়া শুরু করি। এই ঘটনাটি রাতে আমি আমার দাদুকে বলি। দাদু আমাকে বলে, তুই খুব ভালো একটা কাজ করেছিস, এরা হলো জিন, তুই না দিলে তোর অনেক ক্ষতি হতো। আমি যখন ক্লাস 4-এ পরীক্ষা দিই, আমি লেখার আগেই আমার হাত যেন অটোমেটিক চলত, অর্থাৎ মনে হতো যে কেউ আমার হয়ে লিখে দিচ্ছে। আমি একটু ইন্টারেস্টেড হই ব্যাপারটি নিয়ে, এবং সেইবার আমার রোল 3 হয়। এভাবে আমি ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার সময় একই ঘটনা ঘটে যায়। এসব আমার বাবাকে ফোনে বলার পর আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার বাবা মা দিয়াবাড়িতে থাকত। দিয়াবাড়ি খালপাড় একটি স্কুল, ব্রাইট হেভেন ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 6-এ আমি ভর্তি হই। ভালোই দিন কাটছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এখন আর আগের মতো সেই ব্যাপারটি ঘটে না। সাল 2016। একদিন আমার বন্ধুর সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের সাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। আমার বন্ধু আগেই লাফ দেয়, কিন্তু আমি সাইকেলের নিচে পড়ে যাই এবং আমার পা সাইকেলের চেইনে আটকে যায়। আমার পায়ের কেটস ছিঁড়ে ভেতরের চামড়া মাংস সহ ফেড়ে যায়। আমি অনেক ভয় পেয়ে চিৎকার করি। পরে রিক্সা করে আমাকে ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাবার প্রয়োজনে। আমি আম্মুকে বলি আমি ওয়াশরুমে যাব। বাড়ির সামনে পচা একটা বিল ছিল, সেখানে আস্তে আস্তে যাওয়ার সময় হঠাৎ আমি কিছুতে পা দিই। দেখি একটা বেড়াল আমার পায়ের নিচে পড়ে এক লাফে 7তলা বিল্ডিং এর ওপরে উঠে গেল। একটু সময়ের মধ্যে অনেক লম্বা আকাশ ছোঁয়া একটা কালো মানুষের মতো হয়ে যায়। আমি অনেক ভয় পাই। ঠিক তখনই একটা কাটা হাত আমার সামনে আসতে থাকে। আমি রুমের ভেতরে ঢুকে জোরে করে দরজা লাগিয়ে দিয়ে কোনো একটা ফাঁকা জায়গা দিয়ে দৃশ্যটা দেখি। আমার আম্মু বলেন, কি হয়েছে বাবা? আমি আম্মুকে বলতে যাব, এমন সময় দরজায় একটি হাত এসে আমার গলা চেপে ধরে। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরে 2 দিন পর বাংলাদেশ মেডিকেলে। আমার কালো জ্বর ধরা পড়ে। আমি আর আমার আম্মু মেডিকেলে থাকি, আব্বু বাইরে কাজে। একদিন আমার আব্বু আমার জন্য খাবার কিনে এনে আমাকে দেখতে আসে। সেদিন রাত 11টা। আমার আব্বু চলে যাবে, এমন সময় আব্বুর টয়লেটে যাবার প্রয়োজন হয়। তিনি টয়লেটে যান এবং দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা অবস্থাতেই ভেতরে একটি লোক বসে আছে। আব্বু খুব রাগ হয়
তিনি অন্য একটি টয়লেটে যান এবং সেই টয়লেটের দরজা খুলেও দেখেন ভেতরে সেই একই ব্যক্তি বসে আছে। আপু ভয় পেয়ে অন্য টয়লেটের দরজা খুলে দেখেন আবারও সেই একই ব্যক্তি। আপু রাগ হয়ে ওই ব্যক্তিকে বলেন, আপনার টয়লেট হয় নাই? ওই ব্যক্তিটি মুখ ঘুরিয়ে আব্বুর দিকে তাকায়। আব্বু আমাকে বলেছিল ওই লোকের মাথা থেকে গলা অবধি কোনো চামড়া ছিল না, শুধু মাংসের মতো। আব্বু ভয় পেয়ে তাড়াতাড়ি বিদায় নেয়। আমি 13 তলায় বেডে, আব্বু নিচে নেমে তাড়াতাড়ি রিকশায় উঠল। রিকশায় শুধু যাত্রী আছে, কিন্তু চালক নেই। আব্বু রিকশায় উঠে যাত্রীকে বলল, ড্রাইভার কোথায়? লোকটা মুখ ঘোরায়। আব্বু দেখেন সেই একই ব্যক্তি। আব্বু অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি করে অন্য একটা রিকশা খুঁজে উঠে পড়ে। চালককে বলল, তাড়াতাড়ি আমাকে খালপাড় ব্রিজের কাছে নিয়ে চলো। চালকটি মুখ ঘোরায়। আব্বু ভয় পান। দেখেন সেই ব্যক্তিটি আব্বুর দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে। আব্বু ভয় পেয়ে রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসায় যেতে সক্ষম হন। পরদিন আব্বুর কাজের জন্য দোকানে যান তার বন্ধু আলামিনের সাথে। সারাদিন কাজ করার পর রাত 11টার দিকে আব্বু যেখানে কাজ করেন সেখানকার বাথরুমের কল দিয়ে জোরে জোরে পানি পড়ে, এরকম একটা শব্দ পান। আব্বু তাড়াতাড়ি বাথরুমের কল বন্ধ করতেই দেখতে পান অন্ধকারে বাইরে অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে শুয়ে আছে মৃত অবস্থায়। আব্বু মানসিকভাবে হতভম্ব হয়ে যান। তারপর আব্বুর বন্ধু আলামিনকে ডাক দিয়ে বিষয়টি জানান, কিন্তু সে এসে সেই জায়গায় লাইটের সুইচ দিয়ে কিচ্ছু দেখতে পায় না। আব্বু আরো ঘাবড়িয়ে যান। তারপর আব্বু ওই দিন কাজে না যাওয়ার উদ্যোগ নেন এবং দোকান থেকে বের হয়ে রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ যাওয়ার পর মাঝ রাস্তায় আব্বু লক্ষ্য করেন যে তার বন্ধু রাস্তার ডান পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে দাঁড়িয়ে আব্বুর দিকে এক নজরে তাকিয়ে আছে। আব্বু অনেক ঘাবড়ে যান, কারণ তার বন্ধুকে তিনি একটু আগেই দোকানে রেখে এসেছেন। আব্বু এসব আর কিছু না ভেবে রিকশার ভাড়াটা দিয়ে চালককে বিদায় করেন। জায়গাটা দিয়াবাড়ি বটতলা, উত্তরার অনেকে চিনে থাকবেন। যাই হোক, আব্বু তার বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, তোকে তো দোকানে রেখে আসলাম আলামিন, তুই এখানে কিভাবে এলি আমার আগে? এই কথা শুনে আব্বুর বন্ধুর চোখগুলো পুরোটা কেমন যেন বদলে যায়। আব্বুর কথা অনুযায়ী তাকে দেখতে বেশ অস্বাভাবিক লাগে এবং সে বলে, কে আলামিন? কে তোর বন্ধু? আব্বুর এরপরে আর কোনো কিছু মনে থাকে না। তিনি নিজেকে বিছানায় আবিষ্কার করেন। আব্বু 3-4 দিন পর স্বাভাবিক হন। তারপর আমি পুরো 9 দিন পর বাংলাদেশ মেডিকেল থেকে ছুটি পাই। এরপর আমরা ওই দিয়া বাড়িতে থাকি না, আমরা গ্রামে চলে আসি এবং গ্রামে চলে আসার পর বিভিন্ন ধরনের ঘটনা আমার বোন আর আমার মাকে ঘিরে ঘটেছে। দেশে আসার পর আমার মায়ের হঠাৎ রাত্রে অনেক পেটে ব্যথা হতো। এরকম করে কয়েকদিন অনেক ব্যথা হতো এবং গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে ব্যথা কমাতে হতো। একদিন হঠাৎ করেই আম্মুর খুব বেশি পেটে ব্যথা হয় এবং আম্মু বাথরুমের দিকে রওনা হন। সময় ফজরের আজানের আগে আগে। আম্মু দেখতে পান আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের মাঝখান থেকে ঢেউ উঠছে। আম্মু বিষয়টা লক্ষ্য করে কাছে যান। আম্মু দেখতে পান সেই পুকুরের মাঝখান থেকে কোনো একটা মানুষ উঠে আসছে। যা দেখলেন আম্মু, তা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না। আম্মু দেখতে পান যে একটি মহিলা, কিন্তু তার মাথা নেই, গলা অবধি কাটা। সেই মহিলাটি আস্তে আস্তে পাড়ে উঠে আম্মুর কাছে আসতে লাগলো। আম্মুর রুমে যাওয়ার শক্তিটিও তিনি হারিয়ে ফেলেন। আম্মু তখনই সেন্সলেস হয়ে পড়েন। এরপর সকালে আম্মুর জ্ঞান ফেরে এবং আম্মুর পেটে আরো বেশি ব্যথা করে। তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। আম্মুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর এক্স-রে করে ডাক্তার বলে যে পাথর হয়েছে। আমার আব্বুকে ডাক্তার বলে পাথরগুলো আরো বড় হলে ক্যান্সার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। কিন্তু সমস্যা একটাই, আম্মু নাকি ডায়াবেটিস আছে, তাও আবার 19%, যেখানে 8 থেকে 9% ডায়াবেটিস হলে এটাতেই মানুষ দুর্বল হয়ে পড়ে। এই সময় নাকি অপারেশন করলে তা শুকাবে না, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বলা হয়।
10 থেকে 15 দিন পর ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবার পর হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। অপারেশন করার 1 মাস হওয়ার পর আমার আম্মুর ডায়াবেটিস অনেক বেড়ে যায় এবং ইনসুলিন নিতে হয় প্রতিদিন। আমার আম্মু ইনসুলিন নিতে নিতে তার পেটের জায়গাটা কালো হয়ে যায়। আম্মুর ওজন কিছুদিনের মধ্যেই 35 কেজি হয়ে যায়। আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার ফিরিয়ে দেয় হাসপাতাল থেকে। আমার আম্মু 2019-এর প্রথম রমজানে মারা যান। রমজান শেষ হলে ঈদের 13 দিন পর আমার বোন রাত্রে টয়লেটে যাবার প্রয়োজন হয় এবং আমাকে বলে, ভাইয়া তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। তখন আমাদের এইখানে বিদ্যুৎ ছিল না। তখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বোন হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি আব্বুকে ডেকে এনে আমার বোনকে রুমে নিয়ে চোখে মুখে পানি ঢালার পর দেখি বাথরুমের কমোডের উপরে বসে থাকা অবস্থায় কালো কুচকুচে একটা মহিলা এবং সেই মহিলাটি হাসছে। পরদিন আমার বোন অস্বাভাবিক সব আচরণ শুরু করে। আমি ভয়ে তার কাছে যাই না, কারণ সে চোখ উল্টায়, দাঁত বের করে হাসে। কেউ আমার বোনের কাছে যাওয়ার সাহস পায় না। আমার দাদু একটু ঠাহর পায় না। তারপরে দাদু জিন হাজির করে। এরপরে জিন যা বলে, আমরা যখন ঢাকায় ছিলাম ওয়াশরুমে যাবার সময় যে বিড়ালটি দেখেছিলাম সেটি নাকি জিন ছিল। দাদু আমার বোনের থেকে এবং পরিবারের সবার থেকে সরে যাওয়ার কথা বললে সে বলে, আমি হিন্দু ধর্মের জিন, তুই যদি সোমবার রাতে তোদের এলাকার চিতার নিচে এক কোপে একটা পাঁঠার মাথা আলাদা করে দিতে পারিস তাহলে আমি চলে যাব। যথাসম্ভব এসব করার পর আর কোনো সমস্যা হয়নি এবং আমার দাদু আমাদের 2 ভাই বোনকে 2টা তাবিজ দেয়। 2021 জানুয়ারির 1 তারিখ আমার দাদু মারা যান। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ছেলেবেলায় স্কুল ছুটি হলে বেড়াতে যাওয়া হতো, নানা বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি। সে সময় নানার বা মামার মুখে শুনতাম গা ছমছমে অনেক ঘটনা। আমার একটা ঘটনা এখনো মনে আছে, জিন্দাপীরের ঘটনা। গ্রামের বয়োবৃদ্ধ অনেকেই এই ঘটনার সত্যতা স্বীকার করে এখনো। জিন্দাপীরের অতীত গ্রামে কেউ জানেন না। এক রাতে তিনি খুব ভোরে গ্রামে আসেন। ঠিক ফজরের নামাজের সময় এসেই মসজিদে ঢুকে পড়েন। তার গা থেকে অত্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কিন্তু সেটা কোনো ফুলের সুঘ্রাণ নয়। নামাজ পড়ালেন। কি সুন্দর তার তেলাওয়াত, কি সুন্দর দোয়া। নামাজ শেষে জিকির করলেন কিছুক্ষণ, তারপর ইশরাকের নামাজ পড়ে চলে গেলেন। তার পরিচয় জিজ্ঞাসা করার কথা মনেই নেই কারো। এরপর কিছুদিন পর পর তিনি আসতেন, নামাজ পড়াতেন, সাথে হালকা কথাবার্তা বলতেন। নিজের পরিচয় দিতেন না, বলতেন তিনি আল্লাহর বান্দা। তিনি মানুষের মুখ দেখেই তার সমস্যা বুঝতে পারতেন, সমস্যার সমাধানও দিতেন। মোহাম্মদ চাচা তখন ঋণে জর্জরিত। তার দিকে ফিরে বললেন, মিয়া, এবার তোমার পাট খেতে দেখভাল ভালো করে করবা, আল্লাহ চাইলে মুশকিল আসান হয়ে যাবে। মোহাম্মদ চাচা তাই করলেন। সেবার অস্বাভাবিকভাবে পাটের দাম বেড়ে গেল। তার ধার দেনা অনেকটাই শোধ হয়ে গেল। পরের বছর বেশ বড় বন্যা হয়েছিল। বন্যার বেশ কিছুদিন আগে জিন্দাপীর এলেন। নামাজ শেষে কয়েকজনকে ইশারায় বললেন, নিজের বাড়িঘর মেরামত করো মিয়া, উঁচা ভিটা বানাও, আর সবাই মিলে এই মসজিদটাও ঠিকঠাক করো, বড় করো। আল্লাহর ঘরের কাজ করলে অনেক নেকি বাবা। তারা সেভাবেই কাজ করে। বন্যায় তাদের তেমন কোনো ক্ষতি হয় না। মসজিদটা মেরামত করায় সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল বন্যার সময়। বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তি যারা বিভিন্ন রোগে ভুগছিল তাদেরকে জিন্দাপীর একটা আতর মাখিয়ে দিতেন। সেই আতরের ঘ্রাণ অন্যরা পেত না, যাকে মাখানো হয়েছে সেই পেত। আস্তে আস্তে সে সুস্থ হয়ে যেত। গ্রামের মসজিদটার চারিদিকে অনেক গাছপালা ছিল, বড় বড় আম কাঁঠাল গাছ। গাছগুলোতে ফল হতো না, অনেক বয়স হয়ে গেছে বলে হয়তো। এইরকমই একটা কাঁঠাল গাছের নিচে মজিদ মিয়ার ছনের ঘর। একদিন ফজরের নামাজের পর জিন্দাপীর বললেন, আব্দুল মজিদ মিয়া, তোমার ওই ঘরটা ওই গাছের নিচ থেকে সরায়া আর উত্তরে নিয়ে যাও, ঠিক ওই আমলকি গাছটার নিচে। মজিদ মিয়া কথা আমলে নেয় না। দিন 15 পরে হঠাৎ একটা ঝড় আসে। সেই ঝড়ে সেই কাঁঠাল গাছটা ভেঙে পড়ে মজিদ মিয়ার ঘরের ওপর। মজিদ মিয়া ঘরে ছিল না, খেতে কাজ করছিল। মজিদের বউ গেছে ধান ভানতে। ছেলে মেয়ে 2জন ছিল ঘরে, 2জনেই মারা যায়।
এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। জিন্দা পীরের কথা না মানায় এমন হয়েছে। সকলের মুখে মুখে তখন জিন্দা পীরের নাম। মসজিদের সামনে ফজরের সময় অনেক লোক জমা হতে থাকে। কারো হাতে পানির বোতল, তেলের বোতল জিন্দা পীরের কাছে পড়ে নিতে এসেছে। দলে দলে অনেক রোগী বিভিন্ন গ্রাম থেকে এখানে আসতে শুরু করে, কিন্তু জিন্দা পীর আর আসেন নাই। কিছুদিন লোকেরা অপেক্ষা করে ক্ষান্ত দেয়। জিন্দা পীরকে এরপর আর কেউ কখনো দেখেনি। আমি সাবির উদ্দিন মন্ডল, কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে কল্যাণীতে থাকি। অনেকদিন ধরে লিখব ভাবছি, উপযুক্ত সময়ের অভাবে লেখার সময় পাই না। তাই আজ আমার এটা প্রথম লেখা। দূরত্বের কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ইমেইল করলাম। চাইলে পড়ে শোনাবার নিবেদন রইল। ভূত এফএমের সাথে অল্প কিছুদিনের সম্পর্কটা খুব গভীর হয়ে উঠেছে। আজকে যে ঘটনাটা বলবো সেটা হলো আমার ছোট মেশোর জীবনে ঘটা একটি দুঃসাহসিক ঘটনা। মেশো তখন পুলিশের অফিসার ইনচার্জ। মেশোর তখন বাঁকুড়াতে পোস্টিং। তারিখটা আনুমানিক 2 নভেম্বর 2018। মেশো তখন থানাতে বসে। হঠাৎ একটি খুনের কেস এলো। খুনটা দেখেই তার মাথায় হাত। এমন খুনের ঘটনা তার 10 বছরের চাকরি জীবনে এই প্রথম। 3 তলা বাড়ির ওপরের তলায় একা ছিলেন গৃহস্বামী। দেহ থেকে হাত পা মাথা কি যেন এদিক ওদিক করে ছড়িয়ে খেলা করেছে। মেঝেতে রক্তের বন্যা বয়ে গেছে। একমাত্র হাতির দ্বারাই এরকম ভাবে মানুষ হত্যা করা সম্ভব, কিন্তু হাতি তো আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না। তাহলে হুট করে খুলে গেল দরজাটা। বিভ্রান্তের মতো চোখ মুখে প্রবল আতঙ্কের ছাপ নিয়ে ঘরে ঢুকলেন এক মাঝ বয়সী ভদ্রলোক। বললেন, বড়বাবু, বড়বাবু আমাকে বাঁচান, নইলে আমাকেও প্রবালের মতো খুন হতে হবে। আমাকে বাঁচান স্যার। দারোগা সাহেব সোজা হয়ে বসলেন। প্রবাল মানে প্রবাল চক্রবর্তী, অর্থাৎ যে লোকটা কাল রাতে খুন হয়েছেন তা এতক্ষণে বুঝে গেছেন আমার অভিজ্ঞ মেশো মশাই। এবার মেশো একটু সোজা হয়ে বসলেন। মেশো ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তা এই প্রবাল চক্রবর্তীকে আপনি আগে থেকে চিনতেন? উত্তর আসে, বিলক্ষণ স্যার। আমার নাম অনুপ ভট্টাচার্য, থাকি বিষ্ণুপুরে। মেশো আবার বললেন, তা আপনার মৃত্যুর ভয়ের কারণ কি? তিনি বলেন, শুনবেন শুনবেন তাহলে। এবার অনুপ বাবু শোনাতে লাগলেন এক হাড় হিম করা কাহিনী। আমি আর প্রবাল দুজনেই ছিলাম অভয় আনন্দ জটাধারীর শিষ্য। গুরু সেবার উদ্দেশ্যে সেদিন গুরুদেবকে আমাদের বাড়ি নিয়ে আসি, আর সেটাই হলো আমার কাল। বাড়িতে এসেই গুরুদেবের নজরে পড়ল আমার 25 বছরের বয়সী সুন্দরী মেয়ে মেঘনার উপরে। মেঘনা শিক্ষিতা, চাকরি করে। গুরুদেব বললেন, মেঘনাকে আমার চাই। তিনি তাকে তার ভৈরবী বানাবেন। প্রবালও এসেছিলেন সেই দিন গুরুদেবের সাথে। গুরুদেবের এই অন্যায় চাহিদার প্রতিবাদ করলেন তিনি। গুরুভক্তি উড়ে গেল নিমিষে মেয়ের সম্মানের কাছে। উঠে দাঁড়িয়ে গুরুদেবকে বেরিয়ে যেতে বললেন আমার বাড়ি থেকে। তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। আমি জানতাম তার অসীম শক্তির কথা। টুকটাক বানমারা, কালো জাদু ইত্যাদিতে উনি সিদ্ধহস্ত। প্রবাল বরাবরই পদ মেজাজি। মেঘনাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসত। তাই সে জটাধারী গুরুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সদর দরজা বন্ধ করে দিল। যাবার সময় জটাধারী সেই ভয়ঙ্কর রূপের কথা মনে করলে আজও আমার হাড় হিম হয়ে যায়। আর যেতে যেতে সে প্রবালকে বলল, তুই আমার ঘাড় ধরলি, এর মাসুল তোকে দিতে হবে জীবন দিয়ে। আগামী অমাবস্যার আগে তুই মরবি, আর তারপরে অমাবস্যায় মরবে অনুপ। বলে
চোখ থেকে আগুন ছড়াতে ছড়াতে চলে গেলেন জটাধারী শাস্ত্রী। উনি পিশাচ সিদ্ধ, বেতাল নামানোর কৌশল ওনার আয়ত্তে। অনুপ বলল, এই বেতালই খুন করেছে প্রবালকে, ও আমাকে মেরে ফেলবে, দারোগা সাহেব আমাকে বাঁচান। কপালে চিন্তার ভাঁজ পড়ল মেশোর। এইসব কথা ওপরওয়ালারা স্যারদের জানালে হয়তো চাকরিটাই থাকবে না। তার নিজেরও যে বিশ্বাস হচ্ছে তা নয়, কিন্তু এইভাবে হয়তো মাথা মুন্ডু ছিঁড়ে খুন করা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এবার তিনি অনুপ বাবুকে ব্যাপারটা একটু খুলে বলতে লাগলেন, আবার বলা শুরু করলেন। অনুপ বাবু, অমাবস্যার রাতে বসে তান্ত্রিক চক্র একসাথে অনেকে গোল হয়ে চক্রাকারে বসে, আগুনে ঘি, কারংবাড়ি ইত্যাদি আহুতি দেয়। যজ্ঞের শেষ পর্বে কলসি থেকে মন্ত্রপুত জল ধীরে ধীরে ঢেলে দেয়া হয় যজ্ঞকুণ্ডে। সেই সাথে যে কারণে বেতালকে আহ্বান করা হচ্ছে সেই আদেশ উচ্চারণ করা হয় বারে বারে। অগ্নিকুণ্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী পাক দিয়ে উঠলে ক্রমে সেই কুণ্ডলী আকার নেয় বিশাল আকারের দানবের। সেই বেতাল রক্তলোলুপ, ভয়ঙ্কর, বলশালী এক নৃশংস পিশাচ। দেহ ধারণের সাথে সাথে সেই পিশাচ বেরিয়ে যায় যে কার্যের আদেশ ক্রমাগত উচ্চারিত হয়েছিল তার আবির্ভাবের সময়, সেই আদেশ পালন করার জন্য। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আদেশ দিতে দিতে জল ঢালতে হয়, কি জন্য জানতে চাইলেন আমার মেশো। অনুপ বললেন, বিনা আদেশে বেতালকে আহ্বান করলে অথবা আদেশ বিলম্বিত হলে যিনি বেতালকে ডাকবেন তার সর্বনাশ। বেতাল ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়বেন, তার উপর টুকরো টুকরো করে ফেলবেন তার শরীর, তারপর তার শক্ত পান করে বেতাল তৃষ্ণা মিটিয়ে বেদায় দেয়। ঠোঁটের কোনায় একটু হাসি খেলে গেল আমার মেশোর মুখে। বলেন, কোথায় সেই চক্র? আমাদের নিয়ে যেতে পারেন? কথা দিচ্ছি, এই বেতাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর এলো সেই দিন, সেই অমাবস্যার রাত। একটা পুলিশের জিপ ছুটে চলেছে কাঁচা রাস্তার ওপর দিয়ে রায়দিঘির কাছে জঙ্গলের মধ্যে এক শ্মশান, এখানে জটাধারী তান্ত্রিকের ডেরা। সেখানে বসবে 1 কিলোমিটার আগে জিপ দাঁড় করিয়ে বাকি পথটা হেঁটে এলো পুলিশের দল। দূরে দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে চক্র। চক্রের ঠিক মাঝে বসে আছেন এক ভীষণ দর্শন কাপালি। অনুপবাবু ফিসফিস করে বললেন, এটাই সেই জটাধারী কাপালি। অমাবস্যায় সেই ছাপ ছাপ অন্ধকার যেন গলা টিপে ধরেছে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। আমার মেশো ঘড়ি দেখলেন 11:25, 15 মিনিট। হঠাৎ সেই কাপালি হাত দিয়ে বাড়িয়ে কি যেন চাইলেন। ছোকরা তান্ত্রিক কি যেন একটা হাতে তুলে দিল, একটা মাটির কলসি। পাশে মনে হলো অনুপবাবু যেন বসে পড়লেন হাঁটু গেড়ে। উনি বুঝে গেছেন ওনার মৃত্যু আসন্ন। মেশো খাপ থেকে রিভলভারটা বের করে মুখে সাইলেন্সার লাগিয়ে নিলেন। কাপালি কলসিটা নিয়ে এবার ঠিক যজ্ঞকুণ্ডের ওপরে। আর তখনই অব্যর্থ নিশানায় মেশোর রিভলভার ছুটে গেল। একটি বুলেট সেই কলসিকে লক্ষ্য করে ভেঙে চুরমার হয়ে গেল কলসি। জল ছড়িয়ে পড়ল যজ্ঞকুণ্ডের ওপর এদিক সেদিকে। উপরে উঠতে লাগলো ধোয়ার কুণ্ডলী, সৃষ্টি হতে লাগলো আদেশহীন বেতালের। কাপালি হতভম্ব। অন্য সব কাপালিরা যেদিকে ছুটে পালাচ্ছে, আমার মেশো সদল বলে ছুটছে জিপের দিকে। পেছনে শোনা যেতে লাগলো জটাধারী কাপালির তীব্র আর্তনাদ, আর সেই এক অপার্থিব ক্রুদ্ধ গর্জন। আকাশ বাতাস বিদীর্ণ হতে লাগলো স্রষ্টার সৃষ্টির আর্তনাদ, ক্রুদ্ধহীন কান্না। পরদিন সকালে থানায় বসে আমার মেশো খবরটি পড়লেন, ঠিক যেন এই খবরটির জন্য অপেক্ষা করছিলেন। কোন এক অমৃত বনশালীর রহস্যময় আততায়ী হাতে তান্ত্রিকের মৃত্যু। তান্ত্রিকের শরীর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। সেই মৃতদেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মেশো কাগজ ভাঁজ করে মুচকি হাসলেন। ফ্রম কয়রা, খুলনা। আমি বর্তমানে খুলনা BL কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আপনি তো ভালোর দলই, আর তাই আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসনার। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার পাশের বাসার আপার সাথে বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা ভালো যে আমাদের সেই পাশের বাসার আপুটি বিবাহিত। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আপার বাড়ি জামালপুর, আর সেই আপুটার সাথে মাঝে মধ্যে দুলাভাইয়ের সাথে ঝগড়া হতো। কিন্তু তেমন একদিন
তেমনই একদিন আপুর সাথে দুলাভাইয়ের ঝগড়া হয়, কিন্তু সেদিন ঝগড়ার মাত্রাটা একটু বেশি হয়। তাই আপু সিদ্ধান্ত নেয় যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। যেই কথা সেই কাজ, সে দড়ি নিয়ে গেল তার পাশের বাসার পাশে একটি বাগানে। বলা যেতে পারে সেটা একটা ছোট জঙ্গল। সে জঙ্গলে একা একা দড়ি নিয়ে চলে যায়। সে একটা গাছের সাথে দড়ি বেঁধেও ফেলে, আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক তখন তার মনে হলো যে একটা ছোট্ট 2 মাস বয়সের মেয়ে আছে, মনে করলো আমি তো মারা যাবো, আবার শেষবারের মতো বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে আসি, আর তো কোনোদিন খাওয়াতে পারবো না। তাই ভেবে সে বাসায় চলে যায় এবং বাচ্চাটিকে দুধ খাওয়ায়। তারপর কেন যেন মনে হলো তার বাচ্চাটিকে একটু গোসল করিয়ে যায়। সে বাচ্চাটিকে গোসলও করালো, তারপর বাচ্চাটাকে আবার খাইয়ে ঘুম পাড়ালো। বাচ্চাটি যখন ঘুমিয়ে পড়ল তখন সে আবার সেই আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিল। ঠিক তখন তার কাছে দুলাভাইয়ের কল আসে। সে প্রথম মনে করে কলটি রিসিভ করবে না, কিন্তু সে কি যেন মনে করে কলটি রিসিভ করে। তখন দুলাভাই অনেক কান্নাকাটি করে এবং বলে যে তার ভুল হয়েছে, সে যেন তার উপর থেকে সব অভিমান ভুলে যায়। যাই হোক, আপাও সেটা মেনে নেয়। তারপর ডিসাইড করে যে সে সুইসাইড করবে না। কিন্তু এবার ঘটল আসল ঘটনা। সে তারপর থেকে প্রতিটা মুহূর্তে শুনতে পায় যে কে যেন তাকে বারবার ডাকে, আয়, আসলি না কেন, দেরি হয়ে যাচ্ছে, তোর জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব, ইত্যাদি। সে একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠে। সে ডিসাইড করে সে ওইখানে যাবে। যেমন কথা তেমন কাজ, আপু সেইখানে যায় আর সেইখানে দেখতে পায় যে দড়িটা এখনো ঝুলছে। বলে রাখা ভালো যে আপু যাওয়ার সময় একটি ধারালো দা নিয়ে যায়। সে কিছু না ভেবে দা দিয়ে দড়িটা এক টুকরো করে কেটে ফেলে, কয়েক টুকরো করে কেটে ফেলে। ঠিক তখনই সে দেখতে পেল যে দড়িগুলো সে কেটেছিল সেগুলোর প্রতিটি থেকে রক্ত বের হচ্ছে। তাই দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে ডিসাইড করলো যে সে দৌড় দেবে। সে দৌড় দিতে গিয়ে কিছুতে বেঁধে পড়ে যায়, আর সে দেখতে পায় দড়ির যে অংশটা রয়ে গেছে তা থেকে অনর্গল রক্ত পড়ছে, আর কিসের একটা যেন চিৎকার শোনা যাচ্ছে। তাই শুনে সে সেন্সলেস হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে। সে দেখে যে সে বাসায় শুয়ে আছে। যখন সে জানতে পারে তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটা সময় তাকে ওই জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তারপর তার কাছে বিষয়টা জানতে চাইলে সে তাদেরকে অন্য কিছু বলে বুঝিয়ে দেয়। তো এই ছিল আমার পাশের বাসার আপুর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে আমার সালাম জানিয়ে শেষ করছি। সময়টা ছিল 1980-1982 দিকে। তখন আমি ক্লাস 6 বা 7-এ পড়তাম। আমি থাকতাম গ্রামের বাড়িতে, যেটি উত্তরবঙ্গের কোন একটি জেলায় অবস্থিত। ছোটবেলা থেকেই আমার ছিল কাপড় সেলাই ও মেশিনের ওপর অনেক আগ্রহ। তাই আমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে এলাকার একটি কাপড়ের দোকানে সারাদিন বসে থাকতাম ও কাজ দেখতাম। প্রচুর আগ্রহ থাকার কারণে এভাবে কাজ দেখতে দেখতে অনেক কাজ নিজে থেকেই শিখে ফেলেছিলাম। আমার এমন আগ্রহ দেখে সেই দর্জি দোকানের মালিক আমাকে সেই দোকানে কাজে নিয়ে নিল। কাজ করতে করতে এক সময়ে আমাকে পড়ালেখা বাদ দিতে হলো, আর এভাবেই চলতে লাগলো আমার দিন। প্রতিদিন কাজ করে বাড়ি ফিরতে প্রায় রাত 1টা-2টা বেজে যেত। দোকানের থেকে আমার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 25-30 মিনিটের মতো হবে, এবং পথে শুধুমাত্র একটি বটগাছ ছাড়া আর তেমন কোনো কিছু চোখে পড়ার মতো ছিল না। দেখতে দেখতে এক সময় রমজান মাসও চলে আসলো, আর রমজান মাস হওয়ার কারণে আমি চিন্তা করলাম আর একটু দেরি করে, অর্থাৎ সেহরির সময় বাসায় ফিরব। এতে করে সেহরি করে ঘুমিয়ে যেতে পারবো। তো যেই চিন্তা সেই কাজ। আমি প্রায় প্রতিদিনই সেহরির সময়ে বাসায় ফিরে সেহরি করে ঘুমিয়ে যেতাম। এমনি এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাত তখন 3টার মতো বাজে, আর গ্রামের রাত 3টা মানে গভীর রাত। চারিদিকে শুনশান নীরবতা। পুরো রাস্তায় একজন মানুষও নেই। হাঁটতে হাঁটতে একসময় যখন আমি সেই বট গাছের কাছাকাছি এলাম, দেখলাম একটি কুচকুচে কালো কুকুর আমার পেছন পেছন আসছে। কুকুরটি দেখতে স্বাভাবিকভাবেই অন্য কুকুরের মতোই ছিল। আমি ভাবলাম, ব্যাপার কি, এতদিন থেকে এই রাস্তায় চলাচল করছি, কখনো তো কুকুর দেখা যায়নি। হাঁটার এক পর্যায়ে লক্ষ্য করলাম আমি থেমে গেলে কুকুরটিও থেমে যায়, আবার আমি হাঁটা শুরু করলে
কুকুরটিও হাঁটতে শুরু করে। ফলে আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু যেহেতু জিন ভূতে আমার বিশ্বাস ছিল না, তাই ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দিলাম না, স্বাভাবিকভাবে নিলাম। ভয়ে ভয়ে এক পর্যায়ে বাড়িতে চলে আসলাম। পুরো রাস্তায় কুকুরটি আমার পিছু পিছু বাসা পর্যন্ত আসলো, কিন্তু বাড়িতে প্রবেশ করার পর কুকুরটি সেখান থেকে চলে গেল, আর বাড়িতেও প্রবেশ করেনি। আর এভাবে প্রতিদিন চলতে লাগলো। কুকুরটা প্রতি রাতেই বাড়ি পর্যন্ত এসে চলে যেত, কিন্তু বাড়িতে প্রবেশ করত না। দিনের বেলাতে কিন্তু দোকানে যাওয়ার সময় সেই কুকুরটিকে কখনোই দেখতে পেতাম না। শুধুমাত্র রাতের বেলা বাড়ি ফেরার সময় কুকুরটির দেখা পেতাম। এখানে বলে রাখা ভালো যে কুকুরটা কখনো আমার কোনো ক্ষতি করেনি, আর কুকুরটার দ্বারা যেহেতু কোনো ক্ষতি হয়নি, তাই ব্যাপারটা আমি খুব স্বাভাবিকভাবে নিতাম। তো এক রাতে আমি প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলাম, সেই কুকুরটিকে আমি কোথাও দেখতে পেলাম না। চিন্তা করলাম, তাহলে আজকে কুকুরটা বোধহয় আসেনি। চিন্তা করতে করতে হাঁটছিলাম, হঠাৎ বটগাছ পর্যন্ত আসতেই দেখলাম দূরে সাদা কিছু একটা আমার দিকে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন যুবক আমার দিকে আসছে। যুবকের পরনে ছিল সাদা জুব্বা আর সাদা টুপি। যুবকটি দেখতে ছিল খুবই সুদর্শন আর অনেক লম্বা। আমি চিন্তা করলাম, এত রাতে এই রাস্তায় তো কারো থাকার কথা না। ভাবতে ভাবতে সেই যুবকটি আমার কাছে এসে পড়ল এবং সামনাসামনি দেখায় সে আমাকে লম্বা সালাম জানালো। আমি খুব অবাকই হলাম এবং সালামের উত্তর দিলাম। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন যুবকটি আমাকে মুচকি হেসে বলল, আপনি কি ভেবেছেন আমি জানি, আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম ইসমাইল। বাজারের দিকে যে মসজিদটা আছে, আমি সেই মসজিদেই থাকি এবং আমি সেখানকার মুয়াজ্জিন। একটু পরে সেহরির সময় হবে, তাই মসজিদে যাচ্ছি এলাকার সকলকে ডেকে দেওয়ার জন্য। এগুলো বলেই সে আবার সালাম দিয়ে চলে গেল। আর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ একে তো অচেনা একজন মানুষ, তার উপরে আবার সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল যেগুলো আমি মনে মনে ভাবছিলাম। ভাবতে ভাবতে তাকিয়ে রইলাম চলে যাওয়া যুবকের দিকে, আর সেও অন্ধকারে মিলিয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কেন জানি না প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই সেই রাতে কোন রকম খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন একটু দেরিতে ঘুম ভাঙলে বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখি 1টা বাজে। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে ঢুকতেই অবাক হয়ে গেলাম, গত রাতের সেই যুবকটি দোকানে আগে থেকেই বসে আছে। দেখতে আমাকে জিজ্ঞেস করল, কেমন আছেন, আর মাথা ব্যথা ঠিক হয়েছে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি আবারও অবাক হয়ে গেলাম, সে আমার মাথা ব্যথার কথা কিভাবে জানল, আর আমি এই দোকানে কাজ করি সেটাই বা জানল কিভাবে? এগুলো ভাবতে ভাবতে যুবকটিকে কিছু বলার আগে সে বলে উঠল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে, বলেই সে উঠে চলে গেল। এভাবেই আরেকটি দিন চলে গেল। রাতে আবারও সেই যুবকের সাথে দেখা। মনের মধ্যে অনেক প্রশ্ন। ভাবছিলাম পরের বার তাকে খুঁজে পেলে সব জিজ্ঞেস করব। ভাবতে ভাবতে তার সাথে আবারও একই জায়গায় দেখা, কিন্তু তার সামনাসামনি দেখা হলে কেন জানি না সব প্রশ্ন গোলমাল হয়ে যায়। নিজের মধ্যে একটা ঘোর কাজ করে। হঠাৎ যুবকটি আমাকে বলে উঠল, চলেন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যুবকটি আমাকে বলল, হাবিবুল ভাই, আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক কৌতূহল, আর তাই এখন শুধু একটা কথাই বলবো, সময় হলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি আজকে আর কিছু জানতে চাইবেন না। তারপর সে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি তাকে বাড়িতে আসতে বললাম, কিন্তু কিছুতেই সে বাড়িতে আসতে চাইছিল না। সে বলল, সেহরির সময় হয়ে গেছে ভাই, মসজিদে যেতে হবে, অন্যদিন আসবো, বলেই চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। মনে মনে অনেক কিছু ভেবে রাখলাম, এরপর দেখা হলে তাকে জিজ্ঞেস করব। তারপর সেদিন তার সাথে আমার আবার দেখা, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি সবকিছু ভুলে গেলাম। কি জিজ্ঞেস করব কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ যুবকটি আমাকে বলল, আগামীকাল তার সাথে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম কোথায়। সে উত্তর দিল, করতোয়া নদীর ওপরে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, আগামীকাল সেটার উদ্বোধন হবে, সেটাই দেখতে যাব।
আমি আর কোনো কথা না বাড়িয়ে বলে দিলাম, ঠিক আছে, যাব। কিন্তু আমি কি জানতাম যে সেদিন আরো অবাক করা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই যুবক চলে গেল, আর সেই দিন রাতে তার সাথে আমার দেখা হলো না। এখানে বলে রাখা ভালো, সঙ্গত কারণে উল্লেখ্য সেতুটির নাম আমি লিসেনারদের বলতে পারছি না, এবং ঘটনার শেষে আমি সেই সেতুটির ছবি আপনাকে পাঠিয়ে দেব। পরদিন যথাসময়ে আমি সেখানে পৌঁছে গেলাম যেখানে যুবক ছেলেটি আমাকে যেতে বলেছিল। আমি গিয়ে দেখলাম আমার আগে থেকে এই ছেলেটা ওইখানে যেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর যুবক আমাকে বলল, ভাই এসেছেন, চলেন তাহলে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে সেতুটির দিকে আগাচ্ছিলাম। এখানে বলে রাখছি, যেহেতু সেতুটি উদ্বোধন ছিল ওই দিন, তাই সরকারি লোকজন ও মন্ত্রী না আসা পর্যন্ত সেতুটির চারিদিক থেকে লাল ফিতায় বাঁধা ছিল, এবং চারিদিকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এবং জায়গাটা ঘেরাও করা ছিল, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তারপরে এক সময় আমি ইসমাইল ভাইকে বললাম, সেতু উদ্বোধন না হওয়া পর্যন্ত তো কাউকে সেতুতে উঠতে দেবে না, বরং আমরা এখানে দাঁড়াই, উদ্বোধন শেষে আমরা যাব। তখন ইসমাইল ভাই বললেন, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসুন, কেউ কিছু বলবে না। আমি ভাবলাম সে হয়তো মজা করছে, আমি যেতে চাইলাম না। পরে জোরাজুরির এক পর্যায়ে আমি তার সাথে গেলাম। দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম। আমরা দুইজন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে সেই ফিতা ক্রস করে সেতুতে প্রবেশ করলাম, কিন্তু কেউ আমাদের দেখছে না বা কিছু বলছেও না। পুরো ফাঁকা সেতু, এপার থেকে ওপার দেখা যাচ্ছে, আমরা দুইজন ছাড়া আর কেউ নেই সেই সেতুতে। বেশ ভালোই লাগছিল। আমরা দুইজন সেতুটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে এলাম, সেতুর সীমানার বাইরে। তারপর এক সময়ে সরকারি লোকজন ও মন্ত্রী এসে সেতুটি উদ্বোধন করল, আর আমরাও সেখান থেকে চলে আসি। সেদিন আর দোকানে যাইনি। ইসমাইল ভাইকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে পড়ল আজকের কথা। কিভাবে শুধুমাত্র আমরা দুইজন সেই সেতুতে প্রবেশ করে চলে এলাম, আর এত মানুষ থাকা সত্ত্বেও কেউ আমাদের দেখল না কেন? আবারও আমার মনের মধ্যে প্রশ্নগুলো জাগ্রত হলো। এসব ভাবতে ভাবতে সেই রাতের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন তাকে সব জিজ্ঞেস করব বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যেই কথা সেই কাজ। রাতে তাড়াতাড়ি দোকান থেকে ছুটি নিলাম বাড়িতে চলে যাওয়ার জন্য। মনে মনে ইসমাইল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, তার বাড়ির পথে হাঁটছিলাম। প্রতিদিনের মতোই হুট করে কোথা থেকে যেন ইসমাইল ভাই এসেও পড়লেন। আজকে আর কিছুই ভুললাম না আমি। তার সাথে দেখা হতেই আমি শক্ত করে তার একটা হাত চেপে ধরলাম এবং খুব রাগান্বিত হয়ে প্রশ্ন করে বসলাম, তুমি কে? সত্যি করে বলো তো, আর আমার পিছনে কেন পড়েছ? সে কোনো উত্তর দিল না। আমি আবারও প্রশ্ন করলাম, কি হলো, বলছো না কেন? তাতেও তার কোনো উত্তর ছিল না, শুধু মুচকি হাসি। এটা দেখে আমার রাগ বেড়ে গেল। আমি তাকে বললাম, তুমি যেই হও না কেন, আজকের পর থেকে আর কোনো দিন যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। বলেই চলে আসতে লাগছিলাম, তখনই সে আমার একটা হাত ধরে টান দিল আর মুচকি হেসে বলল, দাঁড়ান, একদিন আপনাকে বলেছিলাম যে সময় হলে ঠিকই সব প্রশ্নের উত্তর পাবেন, আর আজকে সেই সময় এসে গেছে। আমার সাথে চলুন। কোথায় যাব? ভয় পাবেন না, চলুন। যেহেতু আমার জেদ ছিল যা হবে হোক, কিন্তু আমি আজকে জেনেই ছাড়বো ইসমাইলের ব্যাপারটা, এবং তার সম্পর্কে সবকিছু যেহেতু বুঝতে চেষ্টা করব, তাই বেশি কথা না বলে সে যেভাবে বলেছিল সেভাবেই কাজ করতে লাগলাম। যখন হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের এলাকার একটি স্কুলের মাঠে। তাকে জিজ্ঞেস করলাম, এইখানে কেন? একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। কি জানার আছে বলুন আমাকে। আমি আমার প্রশ্নগুলো এক একে ছুড়ে দিলাম তার দিকে। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও আমার কাছে? ইসমাইল উত্তর দিল, আমার নাম ইসমাইল, আমি একজন জিন। আমি রাস্তার পাশে সেই পুরাতন বটগাছটায় থাকি, আর আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমার দ্বারা আপনার এবং আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এবং যতটা সম্ভব পারবো আপনার উপকার করতে চেষ্টা করব। ইসমাইলের মুখে সব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল, আর আমি থরথর করে কাঁপছিলাম। মনে হচ্ছিল যেন আমি আর এই দুনিয়াতে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছি। তারপর আর কোনো কিছু মনে নেই আমার। মনে হলো সেন্সলেস হয়ে গেলাম।
জ্ঞান ফিরেছে কখন জানি না। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি এখনো সেই স্কুলের মাঠেই শুয়ে আছি, আর আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে ইসমাইল নামক সেই জিনটি। এক মুহূর্তের মধ্যে আমার সবকিছু মনে পড়ে গেল। হুঁশ ফিরতে ইসমাইল আমাকে বলল, আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার আপনাকে মানুষ হিসেবে খুবই ভালো লেগেছে, আর আমি আপনার সাথে একজন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমি বেঁচে থাকতে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। দয়া করে আমাকে না করবেন না। এরপর থেকে আজ পর্যন্ত সেই জিন এখন আমার সাথেই আছে, আর সে কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি। আর হয়তো এখন সে আমাদের সাথে থেকে আমাদের কথোপকথন শুনছে। এই বলে মামা তার ঘটনাটি শেষ করে। আমি আবির, আমার বাড়ি পাবনা জেলার বেড়া থানায়। আমি এবং আমার বন্ধু পাবনাতে একটি মেসে থাকি। ঘটনাটি ঘটে আমার বন্ধু রিফাতের সাথে। আমি আমার বন্ধুর ভাষায় ঘটনাটি তুলে ধরছি। ঘটনাটি ঘটে 14 জুলাই 2022। 10 জুলাই দিনটি ছিল ঈদের দিন। জরুরি ভিত্তিতে কলেজের একটু কাজের জন্য আমাকে ঈদের 2 দিন পরে পাবনা যেতে হয়। আমি যখন পাবনাতে আমার মেসে যাই তখন দেখি মেসে আমি বাদে আর কেউ নেই। 2 তলাতে 2-3জন ভাইয়ারা ছিল মাত্র। আমি মেসে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার হোটেলে খাই এবং রাতের খাবারও হোটেলেই খাই। রাতে খেয়ে এসে কলেজের কাগজপত্র গুছিয়ে আমি শুয়ে পড়ি। হঠাৎ রাত 12টার সময় আমার ঘুম ভেঙে যায়। সে সময় আমি ছাদে কারো হাঁটা চলার শব্দ পাই। আমি ভাবি দোতলার ভাইয়ারা হয়তো ছাদে গিয়েছে। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। হঠাৎ দরজায় কি যেন নক করে। আমি দরজা খুলতেই দেখি আমার রুমমেট দরজার ওপাশে দাঁড়িয়ে। তাকে দেখে আমি রীতিমতো অবাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে তুই এত রাতে বাড়ি থেকে কিভাবে আসলি? সে কোনো উত্তর না দিয়ে আমাকে শুয়ে পড়তে বলে এবং আমি তখন কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি। হঠাৎ করে লোডশেডিং এর কারণে অনেক গরম লাগে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আমি দেখি আমার রুমমেট আমার রুমে নেই। তৎক্ষণাৎ আমি আবার ছাদে পায়ের শব্দ পাই এবং আমি ভাবি যে আমার রুমমেট হয়তো লোডশেডিং এর কারণে ছাদে গিয়েছে। সাধারণত লোডশেডিং হলে আমরা ছাদে যাই। আমি আমার রুমমেট ভেবে ছাদে যাই এবং এই ছাদে যাওয়াটাই ছিল হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ছাদে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আসতে চাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে আমাকে কে যেন ডাক দেয় এবং পেছনে কাউকে দেখতে পাই না। তখন আমি অনেক ভয় পাই। হঠাৎ করে ছাদে পানির ট্যাঙ্কের পাশে কারোর উপস্থিতি লক্ষ্য করি। তখন আমি একটু সাহস নিয়ে বলি, কে ওখানে? কোনো উত্তর না পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই এবং গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার রুমমেট পানির ট্যাঙ্কের পাশে বসে আছে। তার চেহারা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। তার মুখের এক পাশ ছিল ঝলসানো, অন্য পাশ ছিল অনেকটা বেড়ালের মতো বা কোনো প্রাণীর মতো। এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন বুকের সাহস ও আল্লাহর নাম নিয়ে খুব জোরে দৌড় দেই এবং হঠাৎ করেই ছাদের দরজা বন্ধ হয়ে যায়। তখন তো আমার জান প্রায় বেরই হয়ে যাচ্ছিল। তখন খেয়াল করি আমার রুমমেট রূপী সেই শয়তান আমার দিকে এগিয়ে আসছে। এই দেখে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। তখন আমার কাছে ছিল দোতলার ভাইয়ারা। তারা সব জানতে চাইলে আমি তাদের সব খুলে বলি। তারপর আমার রুমমেটের খোঁজ নিতে বলি। আমি তৎক্ষণাৎ আমার রুমমেটকে ফোন দেই এবং সে আমাকে জানায় সে বাড়িতেই। এই শুনে আমি ভাবি, তাহলে সারা রাত আমি কার সাথে ছিলাম? কি ভাবছেন, ঘটনাটি এখানেই শেষ? হয়তো এখানে শেষ হলে অনেক ভালো হতো, কিন্তু আমার জন্য এর থেকেও খারাপ কিছু অপেক্ষা করছিল। এই ঘটনা ঘটার 3-4 মাস পর্যন্ত আমার কিছু হয়নি। আমি ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে থাকি। হঠাৎ একদিন আমার রুমমেটের জোড়াজুড়িতে আমাকে ছাদে যেতে হয়। তখন বিকেল 5টা বাজে। আমি ছাদে গিয়ে ফ্রি ফায়ার খেলতে শুরু করি। খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়েছে বুঝতে পারিনি। এমন সময় খেয়াল করে দেখি আমার রুমমেট আমার পাশে নেই। তখন দেখি পুরো ছাদে আমি একাই রয়েছি। তখনই আমার সেই 4 মাস আগের কথা মনে পড়ে যায়। আমি তখন তাড়াহুড়ো করে নিচে নেমে যাই। ঠিক তখনই দেখি করিডোরে কি যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম
আমার রুমমেট হয়তো, তাই তাকে ডাক দিলাম এবং সে ঘুরে তাকালো। তার চেহারার দিকে তাকিয়ে আমি জ্ঞান হারানোর মতো একটা অবস্থায় পৌঁছে গেলাম। আমি দেখি সেই বিভৎস চেহারা, আমার রুমমেট রূপী সেই শয়তান আমার সামনে দাঁড়িয়ে। আমি এই দেখে নিচে নামতে গিয়ে কিছু একটা সাথে ধাক্কা খাই এবং জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। কিছুদিন পর আমি সুস্থ হই এবং এই রহস্য উদ্ঘাটনের জন্য আমার মেসের এক পুরাতন ভাইয়ার কাছে সব ঘটনা খুলে বলি এবং এই ঘটনার রহস্য জানতে চাই। তখন তিনি আমাকে বলেন, মেসে 2-3 বছর আগে কোনো এক কারণে দুজন ছেলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এক পর্যায়ে একজন ছেলে অন্যজনকে ছাদে ডেকে নিয়ে যায় এবং বিভৎসভাবে তার মুখে পাথর দিয়ে আঘাত করে। তারপর সেই খুনি মেস ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর থেকে নানা রকমের কাহিনী ঘটতে থাকে। এই যেমন অনেকের রুমের দরজায় টোকা দেওয়ার শব্দ পাওয়া যায়, ছাদে হাঁটা চলার শব্দ পাওয়া যায়। তখন ভয়ে ভয়ে অনেকেই মেস ছেড়ে চলে যায়। আস্তে আস্তে কয়েক বছর পার হয়ে যায়। তখন মেসে অনেক নতুন মানুষ ওঠে, তাদের মধ্যে আমিও ছিলাম এবং আমার সাথে ঘটনা ঘটে। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে কেন আমার সাথে এই ঘটনাগুলো ঘটল। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন, সিলেক্টেড হলে জানাবেন। আমার নাম এমডি মোবারক হোসেন। আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, ঔরঙ্গাবাদ। আচ্ছা, ঔরঙ্গাবাদ মনে হয় এটা হবে। আমি স্টুডেন্ট। এবং তারপরে তিনি তার ফোন নাম্বারটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর 2জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন 2জনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবু আমার একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না, ও সব কিছু না। হঠাৎ করে আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দোয়াদুরুদ পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটতো। তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে 2জন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো? আমি একাই, এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলবো না।
তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল, এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে 2জন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জোব্বা পরে আছে, বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড়, এবং সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার মানে খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই 2জন দেখতে একই, কোনো পার্থক্য নেই 2জনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি, আর একবার এদিক আর একবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই 2জন আমার কাছে আসছে, কাছে, খুব কাছে আছে, আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোন একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম, আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পাচ্ছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হয় যে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম, আর ট্রেনের গেটের 2 পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো, আর দেখি আমার বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম, এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো, এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। 2জনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম, এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চললো। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান, আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়, সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই 2জন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর 2জনের আমার দিকে 2জনে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে, এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি 2জনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে 2 পাশে তারা ধাক্কা দিলাম, এবং 2 পাশে তারা পড়ে গেল, এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো, এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই, এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা। আমার এসএসসি পরীক্ষা ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার,
লৌকিকতা যেমন আছে তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত, এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তবে নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আজ আমি মানুষ পোড়ানোর আরেক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক ৮০ বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে ছোট করে ছাট দেওয়া অবস্থাতে দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা অনেকে স্পষ্ট দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুরে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে। ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশেই একটু দাঁড়িয়েছিল। উনি আরো বললেন উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে, সেখানে বসেই শুনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন। তারপরে আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সেই স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ চৌকাঠের ফাঁকায় দেখছেন জল জল করছে দুটি চোখ। এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচু ভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম। শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবারের দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি।
যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করলো। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে, ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ছিমাতাম। ভর দুপুরে ওই গাব গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারত না। শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচন্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে। কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এ এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যাই এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে?